আজকের দিনে কেনাবেচার মাধ্যম হিসাবে আমরা টাকা পয়সা ব্যবহার করি। বৈদিক যুগে মূলত বিনিময়ের মাধ্যমে এই অর্থনৈতিক ট্রানজাকশন করা হতো। তবে যখন পরবর্তীকালে কিছু স্বর্ণখণ্ড ব্যবহার শুরু হলো, যেমন ঋগ বৈদিক যুগে ব্যবহার করা হতো দুটি স্বর্ণখণ্ড, নিষ্ক এবং মনা। পরবর্তী বৈদিক যুগে এই দুটি তো রইলই, তার সাথে আরও দুটো স্বর্ণখণ্ড যুক্ত হলো, শতমন এবং কৃষ্ণল। অর্থাৎ সামগ্রিকভাবে বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে নিষ্ক, মনা, শতমন এবং কৃষ্ণল এই চারটি স্বর্ণখণ্ড ব্যবহার করা হতো। সমাজ সভ্যতা চির পরিবর্তনশীল। মানুষের ভাবনা পাল্টায়, মানুষ সেই অনুযায়ী তার রাজনৈতিক দর্শনের বদল ঘটায়, তার সংস্কৃতি চর্চায় পরিবর্তন আসে। ঠিক এই বিষয়টা আধুনিক যুগের ক্ষেত্রে যেমন সত্যি, আমাদের ঐতিহাসিক যুগ বৈদিক যুগ সেই ক্ষেত্রেও একইভাবে সত্যি। যে কারণে বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ঋগ বৈদিক যুগ আর একটি পরবর্তী বৈদিক যুগ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বৈদিক যুগ। তোমরা দেখছো মাইস ইউটিউব চ্যানেল, তোমাদের সাথে রয়েছি আমি অমিত সেন। এই বিষয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি বৈদিক সাহিত্য নিয়ে। যদি তোমরা সেই ভিডিও এখনো না দেখে থাকো, আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নাও এবং তোমাদের যা কিছু প্রশ্ন আছে কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের বৈদিক যুগ সম্পর্কে মোটামুটি পরিষ্কার একটি ধারণা দেওয়া সম্ভব হবে। ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ যদি আনুমানিক সময়কাল ধরা হয়, ঋগ বৈদিক যুগ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক যুগ আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 বা 600 খ্রিস্টপূর্বাব্দ। এই দুই যুগের মধ্যে চেঞ্জ কোথায় কোথায় এলো, যদি আমরা কয়েকটা প্যারামিটার আগে থেকে একটু সেট করি, যেমন ভৌগোলিক জ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ জীবন এবং তার সাথে অবশ্যই ধর্মবিশ্বাস, এই পাঁচটা অংশকে নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব ঋগ বৈদিক যুগের সঙ্গে পরবর্তী বৈদিক যুগের ঠিক কোন কোন ক্ষেত্রে পার্থক্যগুলো আসছে। প্রথম যদি চলে আসি আমরা ভৌগোলিক জ্ঞানের ক্ষেত্রে, ঋগ্বেদে আমরা সবথেকে বেশিবার উল্লেখ পাচ্ছি সিন্ধু নদের, আর গঙ্গার উল্লেখ মাত্র একবার। অথচ আমরা বলি ভারতে প্রধান নদী গঙ্গা, বিশেষ করে উত্তর ভারতে প্রধান নদী গঙ্গা। যদি উত্তর ভারতে প্রধান নদী গঙ্গা হবে, তাহলে তার উল্লেখ মাত্র একবার কেন? তার কারণ হলো আর্যদের জীবনের সাথে ঋগ বৈদিক যুগে গঙ্গার কোনো সংযোগ ছিল না, সংযোগ ছিল হচ্ছে সিন্ধু নদের। ফলত মানুষের জীবনে যার প্রভাব বেশি তার কথাই তো সে সাহিত্যে উল্লেখ করবে, সিন্ধু নদের কথাই সব থেকে বেশিবার বলা আছে। কিন্তু এই যে সীমিত ভৌগোলিক জ্ঞান, এরই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক সাহিত্যে। সেখানে যেমন গঙ্গার নাম উল্লেখ হচ্ছে, কারণ এবার আর্যদের একটা মাইগ্রেশন হয়েছে, তারা ক্রমশ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দিকে সরে আসছে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যে আর্যদের জীবনে ভারতের অন্যান্য যে প্রান্ত, বিশেষ করে দক্ষিণ ভারত, তার কথাও কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে আসছে। তাহলে দেখো, প্রাথমিক পর্বে আর্যদের চলাফেরা সমস্ত কিছু ছিল একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, তারা তাদের সাহিত্যে সেই অঞ্চলের নদী ভূপ্রকৃতির কথা উল্লেখ করেছে। কিন্তু যখনই তারা সেই অঞ্চল ছেড়ে বেরিয়ে এসছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অন্যান্য যে প্রদেশ বলতে তখনও তো রাজ্যভাগ হয়নি, অন্যান্য অঞ্চলকে তারা কিন্তু তাদের সাহিত্যে স্থান দিচ্ছে। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, ঋগ বৈদিক যুগে আর্যরা নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরোলো না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে বেরোলো কেন? এর একটাই সহজ উত্তর হয়, অর্থনীতি। মানুষ তার অর্থনৈতিক চাহিদার জন্যই কিন্তু তার নিজের যে কমফোর্ট জোন, সেখান থেকে তারা বেরিয়ে অন্য জায়গায় শিফট করে। ঋগ বৈদিক যুগে আর্যরা মূলত যে অর্থনীতির ওপর নির্ভর করত, তাকে আমরা বলছি সাবজিস্টেন্স ইকোনমি বা
বলা যেতে পারে বাংলা করে প্রয়োজন ভিত্তিক অর্থনীতি। বিষয়টা কীরকম না, ধরা যাক একটা গ্রামে 50 ঘর লোক আছে, চাষাবাদ যেটুকু হচ্ছে ওই 50 ঘর মানুষকে আমি ঠিকমতো খাওয়াতে পারছি কিনা ওটাই একমাত্র দেখার বিষয়, এর বেশি আমার প্রয়োজন নেই। তার মানে জীবনের চাহিদা কম, আর আমার যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা ওই অঞ্চলের মধ্যেই মিটে যাচ্ছে। তাহলে তো আমার এই জায়গা ছেড়ে বেরোনোর কোনো প্রয়োজন পড়ছে না, তাই না? কিন্তু পরবর্তী বৈদিক যুগে সিনারিও চেঞ্জ করে গেল। ঋগ বৈদিক যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, আর সেকেন্ডারি জীবিকা কি ছিল? চাষবাস। কিন্তু পরবর্তী বৈদিক যুগে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেটি হচ্ছে লোহা আবিষ্কার হলো। উত্তর ভারতে লোহার ব্যবহার শুরু হলো, আর যে মুহূর্তে লোহা আবিষ্কার হয়ে লোহার ব্যবহার শুরু হলো, এইবারে আমরা দেখতে পাচ্ছি লোহা দিয়ে লাঙল বা অন্যান্য চাষের উপযোগী যন্ত্র ব্যবহার করা হচ্ছে, বানানো হচ্ছে। তাহলে এতদিন ধরে যে জমিগুলো পতিত জমি হিসাবে পড়েছিল, ব্যারেন ল্যান্ড, যেখানে কোনো চাষাবাদ হতো না, সেই জমিগুলোতে এবার চাষাবাদ করা হচ্ছে, প্রোডাকশন বাড়ছে। তাহলে এই যে অতিরিক্ত ফলন, সেই অতিরিক্ত ফলনকে নিয়ে আমি কি করতে পারি? আমার এই অঞ্চলের তো প্রয়োজন মিটে গেছে। এবার আর্যরা কি করলো? ওই অঞ্চল ছেড়ে তারা বাইরের অন্য অঞ্চলে শিফট করতে শুরু করলো। তাহলে পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি হয়ে উঠল সারপ্লাস ইকোনমি বা উদ্বৃত্ত অর্থনীতি। তাহলে অর্থনীতি কিন্তু মানুষকে তার নিজের গণ্ডি ছেড়ে বেরোতে ইন্সপায়ার করলো, বা বলা যেতে পারে তাকে বাধ্য করলো এক প্রকারে। ভৌগোলিক জ্ঞানের সাথে সাথে আমরা অর্থনৈতিক দিকটাও দেখলাম। আবার অর্থনীতির ক্ষেত্রে যদি আরেকটা দিকে আমরা নজর দিই, সেটি হচ্ছে জিনিসপত্রের আদান প্রদান, যেটাকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। মানুষের যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনটা সে জিনিসপত্র দিয়ে মেটাতো। ধরা যাক একজন তাঁতি, তিনি দুটো কাপড় দিয়ে এক ঝুড়ি চাল নিয়ে এলেন, আবার একজন কৃষক এক ঝুড়ি চাল দিয়ে দুটো হাঁড়ি নিয়ে এলেন। এইভাবেই প্রয়োজন মিটত। তবে যেহেতু এক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেটা অতিক্রম করার জন্য তারা কিছু স্বর্ণখণ্ড ব্যবহার শুরু করলেন। ঋগ বৈদিক যুগে এই স্বর্ণখণ্ডগুলোকে বলা হচ্ছে নিষ্ক এবং মনা, আর পরবর্তী বৈদিক যুগে এই স্বর্ণখণ্ডর সাথে আরও দুটো স্বর্ণখণ্ড যুক্ত হচ্ছে, শতমন এবং কৃষ্ণল। তার মানে সামগ্রিকভাবে বৈদিক যুগে 4 ধরনের স্বর্ণখণ্ড ব্যবহার হতো বিনিময়ের মাধ্যম হিসাবে। একটা হচ্ছে নিষ্ক, মনা এবং শতমন, কৃষ্ণল। এই বৈদিক আর্য তাদের রাজনৈতিক জীবন কেমন ছিল? রাজা একজন ছিলেন ঋগ বৈদিক যুগে, তবে রাজা মানে যে ধরনের একটা জৌলুসের কথা আমরা ভাবি আজকের দিনে, না, অতটা জৌলুসপূর্ণ রাজা নন। রাজা ভীষণভাবে একজন ঘরোয়া মানুষ। তিনি একটা ট্রাইবের প্রধান, তাকে বলা হচ্ছে রাজন। এবং রাজতন্ত্র পালনটা তার শুধু প্রফেশন না, এটা হচ্ছে তার একটা বলতে পারো দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ফলত রাজা রাজতন্ত্র পরিচালনা করে খুব যে কিছু আয় করতেন এমনটা নয়। বিশেষ করে ঋগ বৈদিক যুগের রাজার সাথে কিন্তু কোনো ডিভাইন থিওরি বা দৈব তত্ত্ব যুক্ত ছিল না। রাজতন্ত্র ইটসেলফ একটা আলাদা সিস্টেম। রাজা আমার গার্জিয়ান, একটা ট্রাইবের, তিনি ভালো মন্দ যা কিছু করার তিনি করবেন। কিন্তু সেখানে তিনি ঈশ্বরের প্রতিনিধি এই বিষয়টাকে বলে রাজতন্ত্রকে সিকিওর করার কোনো বিষয় ছিল না। বিশেষ করে রাজাকে নিয়ন্ত্রণ করত দুটো সংস্থা, সভা এবং সমিতি। এই যে সভার মেম্বার হতে পারতেন যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারাই। আর সমিতির মেম্বার যে কেউ হতে পারতেন। অনেকটা তোমরা কম্পেয়ার করতে পারো, আজকের দিনে আমাদের রাজ্যসভা, তাকে বলতে পারো সভা, আর লোকসভা হচ্ছে সমিতি। যদি আমরা কম্পেয়ার করি, লোকসভা ভোটে যে কেউ দাঁড়াতে পারে। সভা এবং সমিতি তারা কি করে শাসন করা হবে ঠিক করত, আইন তৈরি করত, আর সেই অনুযায়ী কিন্তু রাজাকে চলতে হতো। তার মানে রাজা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ কিন্তু করতে পারতেন না এই যুগে। তাহলে স্বৈরাচারী যে রাজতন্ত্র, যেখানে রাজার কথাই শেষ কথা, আমরা পরবর্তীকালে যেগুলো দেখি, সেটা কিন্তু ঋগ বৈদিক যুগে ছিল না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই সিনারিও অনেকটা পাল্টে গেল। ডিভাইন থিওরি বা ঐশ্বরিক তত্ত্ব রাজতন্ত্রের সাথে যুক্ত হলো। রাজা হয়ে উঠলেন ঈশ্বরের প্রতিনিধি। তাহলে মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে বিদ্রোহ প্রতিবাদ করতে পারে, ঈশ্বরের প্রতিনিধির বিরুদ্ধে তো করতে পারে না।
কারণ ঈশ্বরের প্রতিনিধির বিরুদ্ধে কথা বলা মানেই সেটা কিন্তু আসলে ঈশ্বরের বিরুদ্ধেই কথা বলা। যে কারণে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজাকে সাহায্য করার জন্য 12 জন রত্নিনের উল্লেখ পাওয়া যাচ্ছে। বিশেষ করে শতপথ ব্রাহ্মণে এই রত্নিনের কথা উল্লেখ রয়েছে, যারা এই বিশাল রাজতন্ত্রকে হেল্প করছে, সাহায্য করছে। শুধু তাই না, রাজতন্ত্রের সাথে সম্ভ্রম যুক্ত হলো। গ্রিক বৈদিক যুগে রাজা একটি কর পেতেন, সেই করটির নাম ছিল বলি। তবে সেই করটা কিন্তু বাধ্যতামূলক নয়। মানুষ যদি মনে করত রাজাকে কর দেবে তাহলে তারা দিতে পারত, যদি মনে করত কর দেবে না তারা কর দেবে না, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু পরবর্তী বৈদিক যুগে 3 ধরনের কর রাজা আদায় করতেন। একটা হচ্ছে ভাগ, আরেকটি হচ্ছে শুল্ক। ভাগ এবং শুল্ক একেবারে কম্পালসারি, বাধ্যতামূলক কর। আর যেটা বলি ছিল আগের যুগে সেটাও রেখে দেওয়া হলো, কেউ যদি ঐচ্ছিক কোনো কর দিতে চায় সেটাও রাজা নেবেন। কারণ এবার তো রাজার কাছে রাজতন্ত্র পরিচালনা এটা একটা প্রফেশন, এটা একটা পেশা। এখানে কিন্তু তার যদি রাজতন্ত্র থেকে আয় না হয় তার দিন চলবে কি করে? সুতরাং ঋগ বৈদিক যুগের বিষয়টা যতটা সিম্পল ছিল, যতটা সহজ ছিল, পরবর্তী বৈদিক যুগের বিষয়টা কিন্তু এতটা সহজ সিম্পল রইল না, বিষয়টা ক্রমাগত জটিল হতে শুরু করলো। ঠিক একই বিষয় সমাজ জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সমাজ জীবনে আমরা জানি 4টে যে জীবনের স্তর আর্যদের, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তবে এই 4টে স্তর উচ্চ বর্ণের জন্যই প্রযোজ্য। তাহলে উচ্চ বর্ণ কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। না, শূদ্রের জন্য কোনো অধিকার কিন্তু ছিল না, আনফরচুনেটলি। তবে পরবর্তী বৈদিক যুগে এই গল্পটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। ঋগ বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা নির্ভর করত বাই প্রফেশন, পেশার ওপরে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে বলা হলো কাস্ট শুড বি ডিটারমাইন্ড বাই বার্থ বাট নট বাই প্রফেশন। জন্মসূত্রে বর্ণ নির্ধারিত হবে, পেশাগত দিক থেকে কখনো বর্ণ নির্ধারিত হবে না। ফলত দেখো এইবার কিন্তু ধীরে ধীরে এই বর্ণ ব্যবস্থা সমাজের ওপর কঠোরভাবে চেপে বসছে। এবং যেখানে ব্রাহ্মণ সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তার জন্য তো তাকে ব্রাহ্মণ হওয়ার যে গুণ, সেই গুণগুলোও অর্জন করতে হবে। তাকে বিদ্যা চর্চা করতে হবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু যখন এটুকু নিশ্চিত হয়ে গেল বিদ্যা চর্চা না করে, জ্ঞান অর্জন না করেও সমাজে ব্রাহ্মণত্বের সমস্ত সুবিধা পাওয়া যাবে, তাহলে এইবার কোয়ালিটি বা গুণগত মান ধীরে ধীরে কমতে শুরু করলো ব্রাহ্মণদের। কারণ তাদের পরবর্তী জেনারেশন জানে সামাজিক সম্মান যেমন পাওয়ার সেরকমই পাবো, আমি এক্ষেত্রে কোনো ধরনের বিদ্যা চর্চা করছি কিনা নির্ভর করছে না। ফলত সামাজিক গুণগত মানের যে হিসেবগুলো, সেগুলো ভীষণভাবে ওলটপালট হতে শুরু করলো পরবর্তী বৈদিক যুগে। আর একজন মানুষ পেশা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ যিনি নিম্ন বর্ণের শূদ্র, তিনি যদি বিদ্যাদানকে পেশা হিসেবেও নেন, তার কাস্টের কোনো আপগ্রেডেশন কিন্তু হলো না, তিনি সেই শূদ্র হয়েই রয়ে গেলেন। তাহলে সমাজ ক্রমশ আরও জটিল দিকে চলে যাচ্ছে। আরেকটি অংশ আমরা এই ক্ষেত্রে আলোচনা করব, সেটা হচ্ছে ধর্ম। ঋগ বৈদিক যুগের ধর্ম আর পরবর্তী বৈদিক যুগের ধর্ম বিশ্বাসের প্রথম পার্থক্য হলো ঋগ বৈদিক যুগে কোনো মূর্তি পুজো ছিল না। মূর্তি পুজোর আবির্ভাব হয় পরবর্তী বৈদিক যুগে। তোমাদের স্টেটমেন্ট বেসড যে প্রশ্নগুলো আসে বিবৃতি ধর্মী, সেখানে কিন্তু এই ধরনের বিবৃতি দিয়ে প্রশ্ন এসছে। তাহলে আইডল ওয়ারশিপ শুরু হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগে নয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে রামমোহন রায় যখন তিনি ব্রাহ্ম ধর্ম প্রচার করছেন, নিরাকার ঈশ্বর উপাসনার কথা বলছেন, তিনি ঋগ্বেদ থেকে রেফারেন্স টানছেন। কেন? ঋগ্বেদ তো কোনো মূর্তি পুজোর কথা বলেনি। ঋগ্বেদে মূলত যেটা করা হতো ডিটি আর গডের মধ্যে পার্থক্য আছে। ডিটি হচ্ছে প্রকৃতির যে কোনো উপাদানকে ঈশ্বর হিসেবে বন্দনা করা। ধরা যাক প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ওই বজ্রপাতের মধ্যেই কিন্তু ইন্দ্রের অবস্থান। কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মধ্যেই অগ্নিদেব রয়েছেন। যখন প্রবল বেগে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, ওই হাওয়া বা ঝড়ের মধ্যেই রয়েছে পবনদেব। তার কোনো আলাদা মূর্তি নেই, প্রকৃতিকেই মানুষ সেই সময় বন্দনা করত। প্রসঙ্গত বলে রাখা দরকার যে বৈদিক ধর্ম কিন্তু ছিল হেনোথিজম। আমরা জানি 2 ধরনের হয় ধর্ম, একটা মনোথিজম বা একেশ্বরবাদ, যেমন ইসলাম একেশ্বরবাদে বিশ্বাস করে,
আর বৈদিক ধর্ম হেনোথিজম বহু ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্ম বা বৈদিক ধর্মে দেবদেবীর সংখ্যা কত? খুব প্রচলিত উত্তর তোমরা জানো, 33 কোটি দেবদেবী। 33 কোটি বলতে কিন্তু 33 crores নয়, এটা সম্পূর্ণ ভুল। কোটি একটি সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে প্রকার বা কাইন্ড। আমরা যখন ঔপনিবেশিক শিক্ষা গ্রহণ করলাম, ইংরেজি শিক্ষা, সেখানে ক্রোর শব্দের বাংলা জানলাম কোটি, আর সেখান থেকে ধরে নিলাম হিন্দুদের 33 কোটি দেবদেবতা। আসলে তা নয়, 33 প্রকার, মাত্র 33 প্রকারের দেবদেবী, এর সাথে ক্রোরের কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে দেবদেবীর কথা বলা হচ্ছে 33 প্রকারের বৈদিক যুগে, তার মধ্যে প্রধান হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রকে বলা হচ্ছে যুদ্ধের দেবতা। আমরা ঋগ্বেদে ইন্দ্রকে কি দেখতে পাচ্ছি? ইন্দ্রকে বলা হচ্ছে তিনি পুরন্দর, যিনি নগর ধ্বংস করেন, এবং বলা হচ্ছে বৃত্রঘ্ন। বৃত্রঘ্ন অর্থাৎ যিনি বাঁধ বা জলাধার ধ্বংস করছেন। এবং ইন্দ্রের যে হাতি, তার নাম হচ্ছে ঐরাবত। ঋগ্বেদের বলা হয় 1/4, 4 ভাগের 1 ভাগ শ্লোক কিন্তু ইন্দ্রের উদ্দেশ্যেই নিবেদন করা আছে। ইন্দ্রের পরবর্তীকালে সেকেন্ড পজিশনে যে দেবতা রয়েছেন ঋগ বৈদিক যুগে, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নির অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। কেন না, অগ্নি আসলে ওই যে দেবলোক আর মর্তলোক, তার মধ্যে সংযোগ সাধন করেন অগ্নি। আমরা দেখতে পাই না যে কোনো হিন্দুদের শুভ অনুষ্ঠানে যজ্ঞ করা হয়, কেন? অগ্নিকে আবাহন করা হচ্ছে। অর্থাৎ মর্তবাসী হিসেবে আমার যা কিছু প্রার্থনা আমি যদি অগ্নির কাছে জানাই, তাহলে অগ্নি সেই প্রার্থনা নির্দিষ্ট দেবতার কাছে পৌঁছে দেবেন। তার মানে অগ্নি মর্তলোক এবং দেবলোকের মধ্যে একটা সংযোগ সূত্র তৈরি করছেন। আর তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন বরুণ। তাহলে ঋগ্বৈদিক যুগে 3 জন দেবতা, ইন্দ্র, অগ্নি, বরুণ, তারা ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী বৈদিক যুগে এসে চেঞ্জ কোথায় হলো? ইন্দ্র, অগ্নি, বরুণ তাদের জায়গা ধরে রাখতে পারলেন না। পরবর্তী বৈদিক যুগে প্রধান 3 জন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখবে পৌরাণিক গল্পগুলোতে আমরা পাই দেবতারা কোনো বিপদে পড়লেই প্রথমেই যেতেন ব্রহ্মার কাছে, না হলে বিষ্ণু, এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে মহেশ্বর বা শিব, যিনি যে কোনো বিপদ থেকে মানুষকে বা এই সৃষ্টিকে রক্ষা করতেন। তোমরা জানো যে সমুদ্র মন্থনে যখন বিষ উঠে আসছে, গরল উঠে আসছে, সেটা নিয়ে কি হবে দেবতা বা অসুর কারুর চিন্তা ছিল না, কিন্তু মহাদেব সেই গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন এবং সৃষ্টিকে রক্ষা করলেন। এবং এই পরবর্তী বৈদিক যুগে এবার কি শুরু হলো? এবার মূর্তি পুজো শুরু হলো, আইডল ওয়ার্শিপ শুরু হলো। তার মানে প্রত্যেক দেবতার নিজস্ব একটা গড়ন থাকবে। এবার মূর্তি বানাচ্ছে কে? মূর্তি তো বানাচ্ছে সেই মানুষ। মানুষ তো কোনোদিন দেবতাকে চোখে দেখেনি, বরং অন্য মানুষকে চোখে দেখেছে। ফলে যখন দেবতাদের তারা আকৃতি কল্পনা করলো, মানুষের মতো করেই ভেবেছে। মানুষের কল্পনার সর্বোত্তম প্রকাশ, সবথেকে ভালো প্রকাশ হচ্ছে তার এই দেবমূর্তি গড়া, যে কারণে এত ধরনের দেবতার মূর্তি আমরা পাই। এবার পরবর্তী বৈদিক যুগে দাপট বাড়ছে পুরোহিতদের। তারা নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছেন, তারা সমাজকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন। তারা ধর্ম বিষয়টাকে সহজ জায়গা থেকে অনেক জটিল জায়গায় নিয়ে আসছেন। তার পালনীয়, আচরণীয়, কর্তব্য এগুলোকে আরও বেশি কমপ্লিকেটেড করে তুলছেন। ধর্ম যতটা না অন্তরের বিষয়ে, তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে দেখনদারি বা শো অফের বিষয়। ফলত মানুষ কিন্তু একদিকে ধর্মে আশ্রয় পেতে চাইছে, কিন্তু সেই ধর্মই যেন ক্রমাগত তাদেরকে ঘিরে ধরে তাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই সংকটপূর্ণ করে তুলছে। তাহলে এইখানে মানুষের কর্তব্য কি? এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ একটা মুক্তির উপায় খুঁজছে। আর মানুষকে সেই মুক্তির উপায় কিন্তু এনে দিল প্রতিবাদী ধর্ম আন্দোলন, যার মধ্যে প্রধান দুটি ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। সে বিষয়ে তোমাদের সাথে পরবর্তী কোনো সময় আবার নিশ্চয়ই কথা বলা যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, দুটো যুগের মধ্যে চেঞ্জ কি কি আসছে, পরিবর্তনের ধারাগুলো কীরকম। তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, আমরা তার উত্তর দেব। এবং তোমরা যদি এই বিষয়ে আরও পড়াশোনা করতে চাও, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক দেখতে পারো, সেখানে এই তথ্যগুলো তো পাবেই, তার সাথে আরও অনেক বেশি তোমরা জানতে পারবে। তাহলে আশা করি আজকের ক্লাস তোমাদের উপকারে এসছে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।